যুক্তরাজ্যে যেটা জায়েজ ভারতে সেটা জায়েজ হবে না কেন? ভারতে সালাউদ্দিন আহমেদ করলে যেটা জায়েজ সেটাও তো করছেন না। শেখ হাসিনা তো সরকার পতনের আন্দোলনের পরিকল্পনা করছেন না, দলীয় নেতাকর্মীদেরকে বিএনপি সরকার ফেলে দেওয়ার জন্য সংগঠিত করছেন না। তিনি তার দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, তিনি সেটাকে অন্যায় বলে মনে করেন। তিনি বারবার বলছেন যে বিচারের মতো চলুক। তিনি তো আদালতে আত্মসমর্পণ করতে প্রস্তুত, তিনি কারাগারে যেতে প্রস্তুত, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দেশে ফিরতে প্রস্তুত। তিনি জানেন তাকে ফাঁসি দেওয়া হতে পারে, তাকে মেরেও ফেলা হতে পারে, তিনি সবকিছুর জন্য প্রস্তুত। কিন্তু কেন তার দলের নেতা কর্মী সমর্থকদের উপর এরকম ঢালাও অত্যাচার, নির্যাতন এবং বিচারের নামে প্রতিহিংসার রাজনীতি চলবে? বাংলাদেশে বিএনপি সরকারের আলোচিত মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিএনপির প্রভাবশালী নেতা। তিনি সম্প্রতি মাসখানিক আগে হবে জুলাই স্মরণে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে মঞ্চে রেখেই একথা বলেছেন যে তিনি এবং তার নেতা তারেক রহমান নির্বাসিত না থাকলে সম্ভবত জুলাই আন্দোলনে এই সাফল্য সম্ভব হতো না। এবং তিনি তারপর বলেছেন যে পর্দার পেছনের আসল কথা হচ্ছে এই যে তিনি ভারতের শিলংয়ে বসে আর তারেক রহমান লন্ডনে বসে নিজেরা এই দুজন মিলেই আসলে পুরো জুলাই আন্দোলনটা পরিচালনা করেছেন এবং তারা রাতের পর রাত না ঘুমিয়ে ওইভাবে আন্দোলনটা পরিচালনা করাতেই শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতন ঘটানো গেছে। এখন তারেক রহমান কি ধরনের দর কষাকষির মধ্যে যুক্তরাজ্যে গিয়েছিলেন, শেষ পর্যন্ত যুক্তরাজ্যে আশ্রয় পেয়েছিলেন এবং সেই যুক্তরাজ্য থেকে লন্ডনে বসে এরপর 17 বছর ধরে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছেন, তার দলের পদে পদোন্নতি হয়েছে। মানে দেশ ছাড়ার আগে 2008 সালের 11 সেপ্টেম্বর যখন দেশ ছাড়েন এবং তাদের মন্ত্রী মওদুদ আহমেদের কারাগারে কেমন ছিলাম বইয়ে যেমন আছে, সম্প্রতি তারেক রহমানের ঘনিষ্ঠ সম্পাদক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী তার পত্রিকাতেও লিখেছেন যে একটা রাজনীতি ছাড়ার প্রতিশ্রুতি পত্র দিয়ে তারেক রহমানকে সে সময় দেশ ছাড়তে হয়েছিল। তিনি দেশ ছাড়ার আগে সিনিয়র যুগ্ম মহাসচিব পদ থেকে পদত্যাগ করে যুক্তরাজ্যে পৌঁছেছিলেন, কিন্তু এরপরে কিন্তু সেখান থেকে তিনি পুরো হাসিনা আমল জুড়ে, শেখ হাসিনার পুরো শাসন আমল জুড়ে তিনি ভার্চুয়ালি দলের সঙ্গে যোগাযোগ রেখেছেন, নেতাকর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেছেন, স্থায়ী কমিটির সভা পরিচালনা করেছেন, সিনিয়র যুগ্ম মহাসচিব থেকে সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন এবং দলের মনোনয়ন থেকে শুরু করে মানে 2018 নির্বাচনের মনোনয়ন থেকে শুরু করে আসলে সকল সিদ্ধান্তের কেন্দ্র হয়ে উঠেছিল লন্ডন। কিন্তু এই যে সালাউদ্দিন আহমেদ ভারতের শিলংয়ের কথা বললেন, শিলংয়ে যে সালাউদ্দিন আহমেদ কিভাবে পৌঁছেছেন সেটা এখনো একটা বিষয়। জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি প্রায়শই প্রশ্ন তোলেন যে কিভাবে সেখানে পৌঁছে তিনি শিলংয়ের বিলাসবহুল এক গেস্ট হাউস সানরাইজ গেস্ট হাউসে তারপর প্রায় দীর্ঘ 8-9 বছর কাটিয়ে দিলেন এবং নিরাপদে থাকলেন, শেখ হাসিনা সরকারের কাছ থেকে নিরাপদ দূরত্বে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলেন, সে এক বিষয় বটে। কিন্তু প্রশ্ন হচ্ছে সালাউদ্দিন আহমেদ ভারতে ছিলেন, এখন তিনি বলছেন নির্বাসনে ছিলেন। শেখ হাসিনাকে তো ভারত সরকার ঘোষণা দিয়েই বলছে যে বাংলাদেশ সরকারের অনুরোধে তারা 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে তার প্রাণের ঝুঁকির কথা বিবেচনা করে গ্রহণ করেছিল এবং এখন পর্যন্ত তিনি সেই মর্যাদাতেই আছেন। কিন্তু সালাউদ্দিন আহমেদ কি স্ট্যাটাসে ছিলেন? তার বিরুদ্ধে একটা অবৈধ অনুপ্রবেশের মামলাও কিন্তু হয়েছিল, কিন্তু সেই মামলাটি 2023 সালে তার মিটমাট হয়ে যায়। এরপরে শেখ হাসিনা সরকার এমনকি সালাউদ্দিন আহমেদকে ট্রাভেল ডকুমেন্ট পর্যন্ত দেয় দেশে ফিরে আসার, অথচ সালাউদ্দিন আহমেদ দেশে ফেরেন না, তিনি ওখানে বসে ভারতের শিলংয়ে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে থাকেন এবং এখন তিনি বলছেন যে ভাগ্যিস মানে এই নির্বাসন ছাড়া কিছুতেই এমন সুচারুরূপে তারা শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে পারতেন না। এবং 2023 সালের অক্টোবর নভেম্বরে যখন বিএনপির আন্দোলন তুঙ্গে ঢাকায়, খুলনায়, চট্টগ্রামে বিরাট বিরাট জনসমাবেশ হচ্ছে 2024 নির্বাচনের আগে, তখন কিন্তু লন্ডনে বসা তারেক রহমান শিলংয়ে বসা সালাউদ্দিন আহমেদকে পুরো দল সংগঠিত করার মূল দায়িত্ব দিয়ে দিয়েছিলেন এবং পত্রিকায় প্রকাশিত হয়েছিল তখন যে সালাউদ্দিন আহমেদকেই দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিটা জায়গায় দল এবং নেতা কর্মীদের সংগঠিত করার। তাহলে বোঝেন ভারতের শিলংয়ে বসে সালাউদ্দিন আহমেদের বিএনপি পরিচালনা করা, শেখ হাসিনা বিরোধী আন্দোলন পরিচালনা করা, সরকার বিরোধী আন্দোলন পরিচালনা করা, নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা, সংগঠিত করা, মিছিল মিটিং সমাবেশের আয়োজন করানো, সব জায়েজ, সব ঠিক আছে, সেসবে কোনো অসুবিধা নাই। কিংবা তারেক রহমান লন্ডনে বসে দলের সভা সমিতি পরিচালনা করবেন, শুধু তো তাই নয়, তিনি ভার্চুয়ালি নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, শুধু তাও নয়, কিংবা তিনি এই যে জুলাই আন্দোলন কিংবা সরকার বিরোধী আন্দোলন পরিচালনা করবেন, তাও অসুবিধার নয়। এমনকি তিনি যে 2023 অক্টোবর নভেম্বরের সময়টাই মনে করে দেখেন, ঢাকা, খুলনা, চট্টগ্রাম সব বিরাট বিরাট জনসভায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে মঞ্চে বক্তৃতা করছেন লন্ডন থেকে বসে, সেগুলোও কোনো সমস্যা নয়। অথচ শেখ হাসিনা ভারতে বসে তিনি কেন ভার্চুয়ালি বক্তব্য রাখার সুযোগ পেলেন, তারেক রহমান সরকার সেটা নিয়ে তেলে বেগুনে জ্বলে উঠেছে এবং বিরাট একটা প্রেস বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে। মানে তারেক রহমান সরকার যে ভারত সরকারকে বলছে যে শেখ হাসিনা যাতে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন সেটা যাতে ভারত সরকার দেখেন, মানে তারেক রহমান সরকারের মূল যে এক রকমের তাদের ক্ষোভ এবং রাগ এবং উদ্বেগটা শুরু হলো আসলে শেখ হাসিনা যখন থেকে ঘোষণা দিলেন তিনি শিগগিরই দেশে ফিরবেন এবং তিনি তারপর সুনির্দিষ্টভাবে বললেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে যে তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। যখন তারেক রহমান লন্ডনে বক্তব্য রাখতেন তখন কিন্তু হ্যাঁ তার বক্তব্য সংবাদ মাধ্যমে প্রচারে সরকারের নানা বিধিনিষেধ ছিল বটে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্রি, কাজেই কেউ যদি চাইতেন, যারা তারেক রহমানের সমর্থক ভক্ত
নেতাকর্মী আছেন তারা নিশ্চয়ই তারেক রহমানের পেজে গিয়ে সে বক্তৃতা শুনতেন। তখন অবশ্য প্রায়ই শোনা যেত যে ভাইয়া মানে তারেক রহমান নাকি অত্যন্ত ক্ষুব্ধ তার দলীয় নেতাকর্মী সমর্থকদের প্রতি, যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কি নির্দেশনা দেন, কি বক্তব্য দেন, ফেসবুক লাইভে এসে কি বলেন, তাতে যথেষ্ট শ্রোতা দর্শক হয় না। তো যাই হোক, যার আগ্রহ আছে তার শোনার সম্পূর্ণ সুযোগ আছে। যেমন শেখ হাসিনার বক্তব্যের ক্ষেত্রেও যার আগ্রহ নাই তার না শুনলেও চলে, পাত্তা না দিলেও চলে। কিন্তু তারেক রহমানের বক্তব্য জাতীয় সংবাদ মাধ্যমে প্রচারে একটা বিধিনিষেধ ছিল। তাতে কিন্তু তিনি গুলশান কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্থায়ী কমিটির বৈঠক করছেন, সেখানে তিনি কি বলছেন এসব বিষয়ে নিয়মিত খবর আসতো বাংলাদেশের সংবাদ মাধ্যমে। মানে এই যে তিনি একটা পুরো দলের রাজনৈতিক কার্যক্রম আরেকটা বিদেশে বসে মানে যুক্তরাজ্যে বসে পালন করছেন, সেজন্য তো যুক্তরাজ্য সরকারের কাছে কেউ ক্ষোভ প্রকাশ করে নাই, কেউ জবাবদিহিতা আদায় করে নাই। তাহলে যুক্তরাজ্যে যেটা জায়েজ ভারতে সেটা জায়েজ হবে না কেন? ভারতে সালাউদ্দিন আহমেদ করলে যেটা জায়েজ সেটাও তো করছেন না। শেখ হাসিনা তো সরকার পতনের আন্দোলনের পরিকল্পনা করছেন না, দলীয় নেতাকর্মীদেরকে বিএনপি সরকার ফেলে দেওয়ার জন্য সংগঠিত করছেন না। তিনি তার দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, তিনি সেটাকে অন্যায় বলে মনে করেন। তিনি বারবার বলছেন যে বিচারের মতো চলুক, তিনি তো আদালতে আত্মসমর্পণ করতে প্রস্তুত, তিনি কারাগারে যেতে প্রস্তুত, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দেশে ফিরতে প্রস্তুত, তিনি জানেন তাকে ফাঁসি দেওয়া হতে পারে, তাকে মেরেও ফেলা হতে পারে, তিনি সবকিছুর জন্য প্রস্তুত। কিন্তু কেন তার দলের নেতা কর্মী সমর্থকদের উপর এরকম ঢালাও অত্যাচার, নির্যাতন এবং বিচারের নামে প্রতিহিংসার রাজনীতি চলবে? কালকেও শেখ হাসিনার এই ভার্চুয়াল সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি এবং বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই উপলক্ষে গিয়ে সাকিব আল হাসানের বাড়িতে কালকে পেট্রোল বোমা ছুড়ে আরেক দফা ভাঙচুর, আগুন দেওয়া হয়েছে। মানে এটা ঠিক কোন গণতান্ত্রিক আচরণ আর কোন যুক্তি দিয়ে তারেক রহমান সরকার বিদেশিদের কাছে কিংবা মানবাধিকার সংগঠনের কাছে কিংবা যারা গণতন্ত্র আইনের শাসন নিয়ে কথা বলেন তাদের কারো কাছে ব্যাখ্যা করবেন সেটা বলা মুশকিল। মানে তাহলে তো তারেক রহমান বারবার ভার্চুয়ালি এলেই তারেক রহমানদের ঘর বাড়িতে কিছু হওয়ার কথা, কিন্তু তাদের বগুড়ার বাড়িতে কিংবা তাদের গুলশানের বাড়িতে কিংবা তাদের কোনো এলাকায় কোনো সমস্যা হয়েছে বলে তো কখনো শোনা যায় নাই। বা তারেক রহমানের সঙ্গে গুলশান কার্যালয়ে গিয়ে স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করে বের হওয়ার পরেই তো তাহলে তাদের ধরপাকড় করার কথা, তাদের বাড়িতে আগুন দেওয়ার কথা, কই এমন তো ঘটে নাই। দেখেন, তারেক রহমান অপরাধী ছিলেন না, শেখ হাসিনা অপরাধী, কাজেই শেখ হাসিনাকে কথা বলতে দেওয়া হবে না, এমন একটা বয়ান যখন চালু করার চেষ্টা হয় তখন সত্যি মনে পড়ে যে 2008 সালে কি ভয়াবহ পরিস্থিতিতে হুইল চেয়ারে চেপে ব্যথায় একদম কুকড়ে যাওয়া মুখ নিয়ে স্ত্রী কন্যা নিয়ে কোনো রকমে দেশ ছেড়েছিলেন আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান। 2007 সালের 1/11 পর তারেক রহমানকে যখন গ্রেফতার করা হয় তখন কি ভয়াবহ সব শিরোনাম চলছে প্রথম আলো, ডেইলি স্টার সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলো, যে তারেক রহমান হাওয়া ভবন করে এই বাবর গিয়াসউদ্দিন আল মামুন তার সাঙ্গপাঙ্গদের নিয়ে তিনি বসুন্ধরার কাছে 100 কোটি টাকা চেয়ে বসেছেন। তারপর খবর বের হচ্ছে খালেদা জিয়াও জানতেন তিনি কার কাছে কত টাকা চেয়েছেন। শুধু কি তাই, বাংলাদেশের পত্রিকাগুলোই তারেক রহমান সম্পর্কে এসব লিখছিল। এবার নির্বাচনের আগে মানে ফেব্রুয়ারির নির্বাচনের আগে টাইম ম্যাগাজিন যে সাক্ষাৎকার নিয়েছেন তারেক রহমানের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে, সেখানে যে টাইম ম্যাগাজিন উল্লেখ করেছিল যে উইকিলিক্সে তারেক রহমানের নানা কেলেঙ্কারির খবর আছে, শুধু তাই নয়, সেখানে তারা উল্লেখ করেছিল যে তারেক রহমানকে খাম্বা তারেক নামে একটা বিরাট অংশের জনগণ এখনো ডাকেন, কারণ তিনি খাম্বা বানিয়েছিলেন সারা দেশে কিন্তু খাম্বায় বিদ্যুৎ দেওয়ার কোনো ব্যবস্থা করেন নাই এবং ওই খাম্বা বানিয়ে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছিলেন। দেশে দেশে এমন সুনাম তখন তারেক রহমানের যে তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্র, যেই মার্কিন যুক্তরাষ্ট্র 1/11 পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের তখনকার রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি তারেক রহমান যখন খালেদা জিয়ার সেনাবাহিনীর সঙ্গে ব্যাপক দর কষাকষির এক পর্যায়ে শেষ পর্যন্ত মুক্তি পান এবং বিদেশ যাওয়ার সুযোগ পান, তখনও জেমস এফ মরিয়ার্টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বার্তা পাঠিয়ে বলেছিলেন যুক্তরাষ্ট্রের সাবধান থাকা উচিত যাতে লুটপাট তন্ত্রের একটা কেন্দ্রীয় চরিত্র এবং পলিটিক্যাল ভায়োলেন্সের সহিংস রাজনীতির কেন্দ্রীয় চরিত্র বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বকে যাওয়া পুত্র তারেক রহমানকে কিছুতেই মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেওয়া হয়। সেখানে স্পষ্ট ভাষায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারেক রহমানকে পরিচয় করিয়ে দিচ্ছেন একজন ক্রিমিনাল হিসেবে, অপরাধী হিসেবে, এবং বলছেন নোটোরিয়াস এন্ড ওয়াইডলি ফিয়ার্ড সন অফ ফরমার প্রাইম মিনিস্টার খালেদা জিয়া। খালেদা জিয়ার কুখ্যাত, সবার কাছে ভীতিকর এই পুত্র যখন তখন যার তার কাছ থেকে ঘুষ নেন এবং তিনি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদেরও একটা কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠে মার্কিন যুক্তরাষ্ট্রের আদর্শ ও নীতি পরিপন্থী একজন সরকারের প্রভাবশালী ব্যক্তি হিসেবে গড়ে উঠেছেন, এসব বর্ণনা স্পষ্ট ভাষায় মার্কিন রাষ্ট্রদূত সেই 2008 সালে 7 সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে রেখেছে। এগুলো আপনারা এখনো খুঁজলে পাবেন। কাজেই কে যে কার চোখে অপরাধী, কখন কে অপরাধী সেটা যে বলা মুশকিল। তারেক রহমান তো জানেন, তারেক রহমান জানেন কি ধরনের অপরাধের সঙ্গে তিনি যুক্ত ছিলেন বলে আন্তর্জাতিকভাবে তিনি অভিযুক্ত হয়েছিলেন। জেমস এফ মরিয়ার্টির তার বার্তায় স্পষ্ট লেখা
আছে। তারেক রহমান শুধুমাত্র লোকাল কোম্পানি মানে দেশীয় প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ খেতেন তাই নয়, সিমেন্স সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি বিরাট অঙ্কের অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িত এবং সেসবের যে বিচার হওয়া উচিত এই তার বার্তা স্পষ্টভাবে মনে করিয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে রাজনীতিতে আর কোনোদিন থাকবেন না সেই মুচলেকা দিয়ে যাওয়া তারেক রহমানকে শেষ পর্যন্ত কিন্তু বিএনপির দায়িত্বের একেবারে কেন্দ্রীয় চরিত্র হিসেবেই সক্রিয় থাকতে হয়েছে পুরো 17 বছর ধরে, এবং তিনি থেকেছেন এবং কখনো বাংলাদেশ সরকার যুক্তরাজ্য সরকারের কাছে এজন্য জবাবদিহিতা দাবি করে নাই। এই রাজনৈতিকভাবে ভীষণ সক্রিয় থাকার মধ্যেই তারেক রহমান যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে নিজেই এই তথ্য দিয়েছেন যে তাদের নেতা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে যুক্তরাজ্যে আছেন। তো রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে তারেক রহমানের যুক্তরাজ্যে থাকা অবস্থায় তিনি যে বাংলাদেশে সরকার পতনের আন্দোলন সংগঠিত করার জন্য বছরের পর বছর চেষ্টা করলেন, তিনি যুক্তরাজ্যে বিভিন্ন সভায় বাংলাদেশে একটাই দাবি শেখ হাসিনার পদত্যাগ এসব বক্তব্য দিয়েছেন, সেগুলো এখনো আছে। তিনি যে তার নেতাকর্মী সমর্থকদের বারবার সরকার পতনের আন্দোলনের জন্য উদ্বুদ্ধ করলেন, সেগুলো যদি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত না হয়, বাংলাদেশের প্রতি বিষদগার হিসেবে চিহ্নিত না হয়, তাহলে শেখ হাসিনা আদালতে এসে আত্মসমর্পণ করতে চাইছেন, বিচারের মুখোমুখি হতে চাইছেন, দেশে ফিরতে চাইছেন, তার জনগণের কাছে দেশে ফিরতে চাইছেন, এ কথা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে বারবার বলছেন। সেটা কি করে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে চিহ্নিত হচ্ছে সে প্রশ্ন তো নিশ্চয়ই করা যেতে পারে।